আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্য বার্থডে পার্টি পুরো গল্পটির চরিত্র, সামারি, এক্সপ্লানেশন মানে যা আছে এই গল্পের। এটা তো গল্প না, একটা নাটক। এই নাটকের এভরিথিং, সব কিছু। ক্লাসটি একটু বড় হতে পারে, তবে দ্য বার্থডে পার্টি সম্পর্কে আমাদের সকল ধারণা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। কোয়েশ্চেন আনসার সহ আমরা এখান থেকে ক্লিয়ারভাবে আনসার করতে পারবো। তো চলুন আমরা এই নাটকটি সম্পর্কে জানা শুরু করি। আমরা এখানে শুধু সামারি না, একদম ক্যারেক্টার্স থেকে শুরু করে থিমস, ক্যারেক্টার্স, এভরিথিংই জানবো। দ্য বার্থডে পার্টি মূলত লিখেছেন হচ্ছে একজন রাইটার, হারল্ড পিন্টার। হারল্ড পিন্টারের জীবনে লেখা এটা বলা যায় দ্বিতীয় নাটক বা অ্যাবজার্ড ড্রামা। আমার জীবনের তৈরি করা সর্বোচ্চ প্রথম যে ভিডিওটা ছিল সেটা ছিল স্যামুয়েল বেকেটের লেখা ওয়েটিং ফর গোডো। সেটা একটা অ্যাবজার্ড ড্রামা। আপনাদের বলছি এই কারণে, অ্যাবজার্ড ড্রামা সম্পর্কে যারা জানেন না, ওয়েটিং ফর গোডো যদি আপনি জেনে থাকেন, ওটা মূলত একটা অ্যাবজার্ড ড্রামা। অর্থাৎ যে ড্রামার, যে নাটক আমাদেরকে দেখায় যে জীবনের আসলে কোনো মিনিং নাই, জীবনে যা কিছু যখন তখন ঘটতে পারে, জীবনের কোনো উদ্দেশ্য নাই, পারপাসেস নাই, লাইফটা মিনিংলেস, এরকম টাইপের কিছু বিষয় বোঝায়। সেই ধরনের নাটককে বলা হয় অ্যাবজার্ড ড্রামা। আমাদের দ্য বার্থডে পার্টি, হারল্ড পিন্টারের লেখা এই নাটকটিও একটি অ্যাবজার্ড ড্রামা। এটাকে আবার কমেডি অফ মেনাক বলা হয়। হারল্ড পিন্টারেরই লেখা আরেকটা নাটক আছে, সেটাও একটা অ্যাবজার্ড ড্রামা এবং একই সাথে ওটাকেও কমেডি অফ মেনাক বলা যায়। মেনাক মানে আতঙ্ক বা ভয়, অর্থাৎ আপনাকে কোনো ভূত, ভয়, আতঙ্ক কিছুই দেখানো হবে না। জীবনটাকে এমনভাবে প্রেজেন্ট করা হবে যে আপনার মানে নিজের লাইফের প্রতি আপনি ভয় পেতে শুরু করবেন বা টেনশন করতে শুরু করবেন, এরকম। এই কারণে এটাকে কমেডি অফ মেনাক বলা হয়। এবং হারল্ড পিন্টারের সেই গল্পটির নাম ছিল দ্য কেয়ারটেকার। তো আমরা চলুন এবারে সরাসরি দ্য বার্থডে পার্টির ছোট্ট কিছু ইনফরমেশন দিয়ে ক্যারেক্টার্সে চলে আসি। তো এটা একটা অ্যাবজার্ড ড্রামা বা অদ্ভুত নাটক। অ্যাবজার্ড ড্রামা বলতে মূলত বোঝানো হয় যে টাইপ অফ ড্রামা দ্যাট প্রেজেন্টস দ্য মিনিংলেসনেস অফ লাইফ। জীবনের অর্থহীনতা, অযৌক্তিকতাকে দেখানো হয়। অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডে মানব অস্তিত্বের কোনো মূল্য নাই বা কোনো উদ্দেশ্য নাই, এরকমটা মূলত প্রেজেন্ট করা হয়। গল্পটি আপনাদেরকে শুরুর দিকে অদ্ভুত লাগতে পারে, কিন্তু পুরো ভিডিওটি মন দিয়ে দেখেন, খুবই খুবই ভালো লাগবে। ঠিক আছে। এবং এটা এই বার্থডে পার্টি অনেকগুলোতে অ্যাবজার্ড ড্রামা আছে, যেমন ওয়েটিং ফর গোডো আছে, এটা আছে। তো এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অ্যাবজার্ড ড্রামার নাম বলতে গেলেই দ্য বার্থডে পার্টি আসবে এবং ওয়েটিং ফর গোডোটা আসবে। আমরা একটু থিমস আমরা লাস্টে পড়বো, তখন ভালোভাবে বোঝা যাবে। আমরা শুরুতে একটু ক্যারেক্টারদের সম্পর্কে জানবো। আমাদের একদম প্রধান চরিত্র, প্রধান ক্যারেক্টারটাই স্ট্যানলি ওয়েবার। আমরা সংক্ষেপে স্ট্যানলি বলবো। স্ট্যানলি লোকটা মূলত গত প্রায় 1 বছর ধরে একটা বোর্ডিং হাউসে আছে। বোর্ডিং হাউস মানে যে বাড়িতে মানুষ টাকা পয়সা দিয়ে থাকে, মানে ওই যে ভাড়া বাড়িতে থাকা টাইপের। তবে এগুলোকে আমরা বোর্ডিং হাউস বলবো। আমাদের ঢাকা সিটিতে বা বাংলাদেশে যেরকম ফ্ল্যাট ভাড়া দেয়, মূলত ইংল্যান্ডে ওই সিস্টেম না। ওরা দেখা যায় যে একটা ফ্যামিলিরই একটা বাসায় থাকে, এবং স্ট্যানলি লোকটা ওই বাসার যে লোকজন তাদের সাথে অনেকটা ফ্যামিলি মেম্বারসদের মতো থাকে, একই সাথে খাওয়া দাওয়া করে, এই টাইপের। ঠিক আছে। তাহলে স্ট্যানলি ওয়েবার আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার বা প্রধান চরিত্র এই গল্পের, যে মানুষটার বয়স মোটামুটি অনেক বেশি হয়ে গেছে, অলমোস্ট 60 টাইপ। ঠিক আছে, এগুলো মেইন পয়েন্ট না। উনি প্রধান চরিত্র এই গল্পের। উনার কাজ কামগুলোকে আমরা যদি চিন্তা ভাবনা করি বা উনি অতীতে কী করতো, আমরা দেখবো যে এইগুলোর কোনো ক্লিয়ার ধারণা এখানে দেয়নি। একজন এক সময় এসে বলে যে উনি খুব ভালো পিয়ানো টিয়ানো বাজাইতে পারতেন, এই টাইপ। এবারে স্ট্যানলি ওয়েবার যে মানুষটার, আপনাদের ক্যারেক্টার আর মুখস্থ করতে হবে না, আমার কথাগুলো শুনবেন, অলরেডি সব মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। স্ট্যানলি ওয়েবার যে মানুষটার বাড়িতে, যে বোর্ডিংয়ে থাকে আর কি, সেই বাড়ির মালিক কে একজন দম্পতি, একটা দম্পতি আর কি, একজন পুরুষ এবং নারী। পুরুষটার নাম পিটি বোলস। পিটি বোলসের বউয়ের নাম কি? বউয়ের নামই মেগ বোলস। ঠিক আছে। এই দুইজন আমরা বলতে পারি যে ওই বাড়ির ল্যান্ডলর্ড এবং ল্যান্ডলেডি, বা ওই বোর্ডিং হাউসের মালিক, প্রধান। এখানে আমাদের দুইটা আলাদা দুনিয়ার মানুষকে দেখানো হয় এই দুইজন মানুষকে দেখানোর মাধ্যমে। যেমন একদম গল্পের শুরুতে, নাটকের শুরুতে দেখানো হয় যে মেগ বোলস এবং পিটি বোলস দুইজন বসে নাস্তা করছে, যেখানে মেগ বোলস অনেক বাচাল টাইপের পেঁচাল পেরেই যাচ্ছে, কথাবার্তা বলেই যাচ্ছে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই যে পিটি বোলস লোকটা একটু চুপচাপ টাইপের মানুষ। ও কোনো কিছুতে ইনভলভ হতে চায় না, ঝামেলা টামেলা সব সময় একটু এড়িয়ে চলার চেষ্টা করে। এরপরে আমরা দুইজন মানুষকে দেখতে পাই। আমরা অ্যাবজার্ড ড্রামা মানেই কিন্তু ক্যারেক্টার্স আর নাই, ঠিক আছে, জাস্ট এই যে শেষ ক্যারেক্টার্স। তো আমরা পরবর্তী ক্যারেক্টার্স দেখি, চলেন। একটু ছোট্ট করে গল্পও বলি। প্রথমতই মেগ বোলস আর পিটি বোলস দেখা যায় যে নাস্তা করে। স্ট্যানলির একটা
স্ট্যানলি ওয়েবারের হচ্ছে জন্মদিন যখন উদযাপন করতে যায় তখন আর দুইটা লোক চলে আসে, সেই লোকই হচ্ছে গোল্ডবার্গ একজন, আর একজন হচ্ছে ম্যাকক্যান। ম্যাকক্যান এবং গোল্ডবার্গ এই দুজন হচ্ছে অদ্ভুত, মানে কোত্থেকে কি আসছে জানি না, হঠাৎ করে গল্পের মধ্যে চলে আসবে, কোনো ডেসক্রিপশন পাবেন না। এবং এরা এসে কি করে, এই যে বাকি যে তিনজনের লাইফটাকে একদম অতিষ্ঠ করে ফেলে, ইভেন স্ট্যানলিকে তো খুব ঝামেলার মধ্যে ফেলে দেয়, সেটা আমরা পরে জানবো। এই লোকটাও একটু বাচাল টাইপের লোক, মানুষকে দেখা যায় যে আপনি কিছুটা মিল পাবেন হচ্ছে নিউ মার্কেটের যে দোকানদার টাইপ লোকজন, মানে হুট করে আপনি কি করলেন না করলেন দেখবেন যে আপনি দোষী হয়ে গেছেন, আপনাকে 10-12 জন মিলে ঘিরে ধরছে, এই টাইপের বিষয়। ম্যাক কেন অনেকটা এরকমই, ঠিক আছে সব, তবে সে একটু নার্ভাস টাইপের মানুষ। ওকে, আবার অ্যাগ্রেসিভও একই সাথে। মূল কথা, এই দুইজন মানুষ হচ্ছে আউটসাইডার বা বাইরে থেকে আসে। আর লুলু হচ্ছে একটা মেয়ে, মাঝে মধ্যে এই বোর্ডিং হাউসে আসে, ওদের সাথে মোটামুটি একটু ভালো একটা সম্পর্ক আছে। আর এই বোর্ডিং হাউসে দেখা যায় খুব একটা গেস্ট টেস্ট আসে না, নর্মালি বোর্ডিং হাউসে গেস্ট অনেক আসে। দেখা যায় যে স্ট্যানলি ওয়েবার এখানে একদম নিজের বাড়ির মতো অনেক দিন ধরে থাকে, এবং নতুন দুইজন মানুষ আছে, পিটি বোলস এবং গোল্ডবার্গ এবং ম্যাকক্যান। ঠিক আছে, এবারে আমরা হচ্ছে প্রত্যেকটা অংশেরই শেষে ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দিয়েছি, আপনার প্রয়োজন হলে এটা দেখে নেবেন। এবার আমরা হচ্ছে একটু গল্পটাকে জানবো, আমরা ডিটেল সামারিটা জানবো, পাশাপাশি পড়বো, ডিটেইলে জানবো, যাতে হচ্ছে এখান থেকে আমরা কোয়েশ্চেন আনসারও করতে পারি। ঠিক আছে, এই ড্রামার একদম সেটিংস শুরুর কথাটা যদি বলি, দ্য বার্থডে পার্টি, এটা শুরু হয় এ স্মল রিসাইড বোর্ডিং হাউস, মোটামুটি ছোট্ট একটা বোর্ডিং হাউস, ওনড বাই অ্যান এল্ডারলি কাপল। এই কাপলটারও বয়স মানে বৃদ্ধ মানুষ বলা যায়, ওদের কোনো বাচ্চা কাচ্চা এরকম কিছুই দেখানো হয় না। দ্য স্টোরি স্প্যান্স ওভার কোর্স অফ 2 days অ্যান্ড রিভলভস অ্যারাউন্ড দেয়ার টেন্যান্ট। টেন্যান্ট মানে ভাড়াটিয়া, অর্থাৎ পুরো নাটকের গল্পটা জাস্ট 2 দিনের একটা গল্প নিয়ে দেখানো হয়। ঠিক আছে, ভাড়াটিয়াটা কে ছিল? স্ট্যানলি ওয়েবার, যে মানুষটাকে ট্রাবলডের মধ্যে নিয়ে আসা হয় গল্পের একটু পরেই। কার দ্বারা? দুইজন স্ট্রেঞ্জারদের দ্বারা, গোল্ডবার্গ এবং ম্যাকক্যান। এবার আমরা হচ্ছে সরাসরি অ্যাক্ট বাই অ্যাক্ট আলোচনা করবো। একদম প্রথম অ্যাক্টে আমরা শুরু করি যখন গল্পটা পড়ার, তখন দেখতে পাবেন যে একটা বোর্ডিং হাউসের মধ্যে দুইজন লোক বসে আছে, একদম সকালে, মানে এমনভাবে দেখানো হচ্ছে মনে হচ্ছে যেন এটা ওদের রুটিন, ওরা এটাই করে সব সময়। ঠিক আছে, উইথ দ্য মর্নিং রুটিন ইন দ্য বোর্ডিং হাউস, মেক এ টকেটিভ অ্যান্ড সামহোয়াট ডিলিউশনাল ওয়েম্যান সার্ভ ব্রেকফাস্ট টু হার হাজব্যান্ড পিটি। অর্থাৎ মেঘ মেয়েটা, মেয়ে বলা যাবে না আসলে, মহিলা, ওনার হাজব্যান্ড পিটি বোলসকে খাবার সার্ভ করছে এবং একের পর এক কথা বলেই যাচ্ছে, একটু বাচাল টাইপের মানুষ। এখানে নর্মালি হচ্ছে দুনিয়াতে বিভিন্ন রকমের মানুষ থাকে, সেটাকে দেখানো হচ্ছে। ঠিক আছে, পিটিটা কেমন? একটু চুপচাপ স্বভাবের, রিজার্ভ টাইপের একজন মানুষ। ঠিক আছে, দে এঙ্গেজড ইন মান্ডেন কনভারসেশন। মান্ডেন বলতে বোঝায় অনর্থক টাইপ কথাবার্তা, আমরা যেরকম সবসময় বলি ওই টাইপের কথাবার্তা বলে যাচ্ছে। ঠিক আছে, এবং এই সেটিংসটার মাধ্যমে আমাদেরকে মূলত দেখানো হয় যে এটা তাদের জীবনের একটা সিম্পল গল্প। আপনারা যখন সিনেমা দেখবেন, কলকাতা বা বাংলা সিনেমায় দেখবেন যে গল্পের শুরুতে, আগেকার দিনে হচ্ছে প্রত্যেকটা সিনেমা একটা ডাইনিং টেবিলের সিন দিয়ে শুরু করতো, সবাই মিলে হচ্ছে ছেলেটাকে ধুয়ে দিচ্ছে যে তোমার এত বয়স হলো, চাকরি বাকরি কী করবা, মেয়েটা তমক, মানে এই টাইপের একটা সেটিং দিয়ে শুরু হয়। তবে এখানে মানুষ বেশি ছিল না, শুরুতে আমরা শুধু হচ্ছে মেঘকে দেখতে পাই, মানে মহিলাটা, তার হাজব্যান্ড পিটি। ঠিক আছে, এবং স্ট্যানলি ওয়েবার এসে তাদের সাথেই জয়েন করে। এটা দেখেও আমরা বুঝতে পারি যে এই লোকও তাদের সাথেই খাবার দাবার খায়। স্ট্যানলি ওয়েবার দেয়ার অনলি বর্ডার বলতে মানে এই বোর্ডিং হাউসে একমাত্র সেই ভাড়াটিয়া এখন আপাতত এখানে, এর মানে খুব একটা লোকজন আসে না। এই লোকটাকে ইন্ট্রোডিউস করানো হয় অ্যাজ অ্যান ইরিটেবল অ্যান্ড রিকালসিভ ম্যান। এই মানুষটা একজন অদ্ভুত টাইপের, ভিন্ন টাইপের মানুষ। কেমন অদ্ভুত দেখেন, মেঘ তো বাড়ির মালিক বা বোর্ডিংয়ের মালিক, এই মহিলাটাকে ওকে হচ্ছে বারবার ডাকে স্ট্যানলিকে, ও বিরক্ত হয়, ও মানুষজন পছন্দ করে না। ইরিটেবল বলতে বোঝানো হয় হচ্ছে যার স্বভাব আচরণ কথাবার্তাই খিটখিটে টাইপ। রিকালসিভ বলতে বোঝানো হয় সাধারণত অন্য মানুষের মানে সঙ্গই পছন্দ করে না, ওর রুমে কেউ আসুক, ওকে কেউ ডাকাডাকি করুক, এই টাইপের জিনিসটা ও পছন্দ করে না। হি কমপ্লেন্স অ্যাবাউট দ্য ব্রেকফাস্ট, ওই খাবার নিয়ে ও কমপ্লেন করে, বেশিও না, অল্প স্বল্প। অ্যান্ড মক্স মেক্স অবসেশন উইথ হিম কলিং হার অ্যাটেনশন অ্যানোয়িং, বলছে যে আমাকে যে বারবার খালি ডাকে, এই বিষয়টা নিয়ে ও হচ্ছে কমপ্লেন করে, মানে এটা ওর পছন্দ না। ঠিক আছে, হাউ এভার মেঘ ট্রিট স্ট্যানলি লাইক এ চাইল্ড। কিন্তু মেঘ কী করে, মেঘের তো আবার বয়স বেশি, মেঘের বয়সও মোটামুটি হচ্ছে 60+। আমি এখানে প্রত্যেকটা মানুষের একটু বয়স আপনাদেরকে বলে দেই, একবার শুনলে আশা করি মনে থাকবে। বাড়ির যে দুইটা মালিক, বৃদ্ধ নারী পুরুষ, ঠিক আছে, পিটি বোলস আর হচ্ছে ওর বউ মেঘ,
এরা হচ্ছে অলমোস্ট 60, দুজনের বয়সী। আমরা হচ্ছে এখানে ক্লিয়ার করে তো বোঝানো হয় না, বোঝানো হয় যে বুড়া মানুষ। তো মেয়েটার বা মহিলাটার বয়স আমরা 50-60-এর মতো ধরতে পারি, আর পিটি বোলস হাজব্যান্ড 60-65 এরকম হতে পারে। আর ওদের যে ভাড়াটিয়া, আমি মনে হয় শুরুতেই হচ্ছে ভাড়াটিয়াকে একটু বয়স্ক বলছি, ওর বয়স মোটামুটি 40-50 বা 40-30 এরকম কাছাকাছি, মানে সেও মধ্যবয়স্ক থেকে আরেকটু পার হয়ে গেছে। তবে বাড়ির মালিকটা একটু তার থেকে বেশি বুড়া, সেই কারণে এই মহিলা মাঝে মধ্যে মানে ওই লোকটাকে দেখা যায় যে বাচ্চা টাইপের ট্রিট করে। ঠিক আছে, আর যে দুইজন লোক আবার আসবে, গোল্ডবার্গ একজন, তার বয়সও মোটামুটি আমরা বলতে পারি যে 50-60-এর কাছাকাছি। আরেকজন আসবে হচ্ছে ম্যাককান বা ম্যাককান ডারমন্ড, মোটামুটি 30-এর মতো। আর একটা সুন্দরী নারী আছে, তার বয়স হচ্ছে সে অ্যাডাল্ট, মানে 20-25-এর কাছাকাছি, কোনোটা এরকম ক্লিয়ার না। ঠিক আছে, তো মেঘ কী করছে, এই লোকটাকে দেখা যায় যে বাচ্চাদের মতো টাইপের কথাবার্তা বলে, যেমন ওকে বলে হচ্ছে ব্যাড বয়, এই কি বলে দুষ্টু বালক টাইপের কথাবার্তা করে বলে। ঠিক আছে, কলিং হিম ব্যাড বয়। তো এখানে আমরা নতুন সেই দুই মানুষের আসার গল্পটা শুনতে পাই। এই মহিলাটাকে, মানে মহিলাটা মেঘ যখন কথাবার্তা বলছিল যে আমার দুষ্টু বালক অমক টমক এগুলো বলতে বলতে বলে যে আচ্ছা যাই হোক, আমাদের বোর্ডিং হাউসে নতুন দুইজন মানুষ আসবে। সে ইনফর্ম স্ট্যানলি অ্যাবাউট 2 men উইল বি অ্যারাইভিং টু স্টে ইন দিস বোর্ডিং হাউস। এই কথাটা যেই মুহূর্তে মানে নাস্তা টাস্তা করার সময় বলে, হঠাৎ করে আমাদের স্ট্যানলি ওয়েবার দেখা যায় যে ওর কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখানে মোটামুটি গল্পটা একটু থেমে যায়। দেন আবার পরের অংশ, লুলু। লুলু হচ্ছে একটা ইয়াং মেয়ে বয়স কেমন 20-25-এর কাছাকাছি হবে। ও একটা হচ্ছে বক্স নিয়ে চলে আসে। লুলু ইয়াং লাইভলি নেইবার, মানে সে একটু প্রাণবন্ত, নর্মাল, এটাকে মোটামুটি একটা নর্মাল মানুষ হিসেবে দেখানো হয়। ড্রপস বাই টু চ্যাট উইথ মেগ অ্যান্ড ফ্লার্টস ব্রিফলি উইথ স্ট্যানলির সাথে একটু ফানি টাইপ ফ্লার্টিং টাইপ কথাবার্তা বলে, মানে পটানো টাইপ কথাবার্তা বলে, খুব বেশিও না। মিনওয়াইল স্ট্যানলি বিকাম ইনক্রিজিংলি অ্যাংশাস অ্যাবাউট দ্য অ্যারাইভাল অফ দ্য স্ট্রেঞ্জার। ওই যে দুই স্ট্রেঞ্জার আসবে এটা শুনে মানে ওই চুপচাপ হয়ে গেছে। আর এই যে মেয়েটা যে লুলু, সে যে এসে ফ্লার্ট করার স্টাইল আছে। বসে আছে চুপচাপ আমাদের স্ট্যানলি হিরো, ওর কোলের উপর একদম যায় বসে পড়ে, বসে মুখে হাত দিয়ে হেই হ্যান্ডসাম এই টাইপের কথাবার্তা বলে একটু ফ্লার্ট করে। ঠিক আছে, কিন্তু ওই দিন দেখা যাচ্ছে যে আমাদের ইয়াং ম্যান, কি বলে, ইয়াং ম্যান আর বলা যায় না, যাই হোক, আমাদের হিরো সে একটু অদ্ভুত বিহেভ করছে বা চুপচাপ আছে। ঠিক আছে, কেন? ওই যে দুইজন অদ্ভুত মানুষ আসবে এটা শুনে, এবং শুধু মানুষ আসবে কেন, এই বাসায় থাকবে বোর্ডিং হাউসে, মন দিয়ে শুনবেন। ঠিক আছে, এটা শুনে যেই মুহূর্তে উনি অ্যাংশাস হয়ে যায়, সেটা আমাদেরকে কি বলছে, সাজেস্টিং দ্যাট দে মাইট বি কামিং ফর হিম, মানে ও বুঝতে পারছে যে হয়তো বা দুইটা মানুষ আমার জন্যই আসছে এখানে। দো হি গিভস নো ক্লিয়ার রিজন ফর দিস ফিয়ার। ওকে জিজ্ঞাসা করে যে কী ব্যাপার, তোর মন খারাপ কেন, অমুক তমুক। ও হচ্ছে উল্টাপাল্টা অন্য একটা কথা বলে ঘুরায় নেয়, বুঝতে দেয় না। এবার সেই দুইজন লোক, গোল্ডবার্গ এবং ম্যাকক্যান, টু মিস্ট্রিয়াস ম্যান। মিস্ট্রিয়াস কেন? কারণ এই মানুষগুলো আসলে কোত্থেকে আসছে, কেন আসছে, কিছুই বলা যায় না। ঠিক আছে, পকেট মারের সময় দেখবেন যে লাইফে আমরা এরকম হুট করে আপনাকে একজন ধাক্কা দেবে, দেখবেন আর 4-5 জন মানুষ এসে উল্টাপাল্টা দুনিয়ার প্রশ্নের উত্তর করবে, সেম একটা ঘটনা এখানে ঘটবে। ঠিক আছে, তাহলে দুজন মিস্ট্রিয়াস ম্যান অ্যারাইভ অ্যাট দ্য বোর্ডিং হাউসে চলে আসে। গোল্ডবার্গ ইজ কনফিডেন্ট। এখানে এই দুইজন মানুষের মধ্যে আমরা একটু মনে রাখবো, গোল্ডবার্গ মানুষটা একটু কনফিডেন্ট টাইপের, মানে একটু ভালো স্যাচরা টাইপের লোক, চার্মিং টাইপের কথাবার্তা, কাইন্ড অফ ম্যানিপুলেটিভ মানে হচ্ছে অন্য মানুষকে এমনভাবে কথাবার্তা দিয়ে নিজের সুবিধা মতো কাজ করায় নিতে পারে, খুব চতুর টাইপের। অন্যদিকে ওয়াইল ম্যাকক্যান ইজ কাইন্ড অফ মোর নার্ভাস অ্যান্ড ওবিডিয়েন্ট। ম্যাকক্যান দেখা যায় ও হচ্ছে এতটা ওই চালাক চতুর না। দে স্পিক ক্রিপ্টিক্যালি অ্যাবাউট দেয়ার মিশন, মানে এরা দুইজনে যে রুমে আসছে, যে আসার পর থেকেই দুইজন একের পর এক কথাবার্তা বলেই যাচ্ছে। কী নিয়ে কথা বলা যাচ্ছে কিছুই বোঝা যায় না বা শোনা যায় না, শুধু একটু একটু মনে হচ্ছে যেন ওরা অতীত নিয়ে কথা বলছে। ওরা যেন মনে হয় অনেক অনেক বেশি পরিচিত, ইভেন স্ট্যানলিকে নিয়েও মাঝে মধ্যে একটু একটু কথাবার্তা বলছে, এরকম বোঝা যাচ্ছে। এবং ওরা একটা ক্লিয়ার মিশন নিয়ে আসছে, একটা দায়িত্ব নিয়ে আসছে, একটা কাজ, এবং এই কাজটা খুবই মানে সফল করেই যাবে ইনশাল্লাহ, এই টাইপের বিষয়। এর মাধ্যমে ইমপ্লাই দে আর টু ক্যাপচার স্ট্যানলি। ওদের কথাবার্তা শুনে কিছুটা মনে হয় যে ওরা স্ট্যানলিকে ধরতে আসছে ফর সাম ভেগ রং ডুইং মানে খারাপ কাজ, ভেগ মানে অস্পষ্ট, যেহেতু বলা হয় না, মানে জানি না শুনি না এরকম একটা কাজ। ওরাও জানে কি না আদৌ জানি না, স্ট্যানলিকে কেন ধরতে আসছে স্ট্যানলিও সেটা ক্লিয়ার করে না, কিন্তু ওকে ধরতে আসছে এই টাইপের
বিষয় আমরা ওদের কথাবার্তা থেকে একটু একটু আন্দাজ করতে থাকি। এখনও কিন্তু গল্প শেষ হয়নি। দ্বিতীয় অ্যাক্ট শুরু হয়, আমরা দেখতে পাই স্ট্যানলিস গ্রোয়িং প্যারানোয়া। প্যারানোয়া বলতে বোঝানো হয় একটা মানুষের শারীরিক বা মানসিক অবস্থা। যে কোনো একটা মানুষ আসবে বা আসছে, এটার মানে এরকম আবির্ভাবের ফলে আপনার যদি মনের মধ্যে মানসিক অশান্তি, খারাপ লাগা কাজ করে, সেটাকে বলা হয় প্যারানোয়া। ঠিক আছে। হি ট্রাইজ টু লিভ দ্য হাউস বাট ইজ স্টপড বাই গোল্ডবার্গ। মানে ও এই যে দুইজন লোক গোল্ডবার্গ এবং ম্যাকক্যান আসছে, এটা শুনে ওর তো খুব অস্থিরতা লাগছে। ও বাড়ি থেকে পালিয়ে চলে যেতে চায়। দেখা যায় যে এই দুইজন মিলে তাকে ধরে ফেলে। শুধু ধরে না, ধরে দুনিয়ার হাজার হাজার টাইপের কোয়েশ্চেন করা শুরু করে, যে কোয়েশ্চেন্সগুলো আমরা যারা হচ্ছে ওয়েটিং ফর গোটো দেখেছি সেখানে যেরকম খুবই অর্থহীন টাইপ কোয়েশ্চেন করে, যার কোনো ক্লিয়ার আনসারও দেওয়া হয় না নাটকে, সেই টাইপের কোয়েশ্চেন করতে থাকে। দ্য টু ইন্টারোগেট হিম ইন এ বেজায়ার অ্যান্ড নন সেন্সিক্যাল ম্যানার। মানে বলা যায় যে ম্যানারলেস টাইপ কোয়েশ্চেন্সও করতে থাকে। অ্যাকিউজিং হিম অফ ভেরিয়াস বিগ ক্রাইমস। বিভিন্ন রকম দোষ দিতে থাকে যে তুই এই অন্যায় করছিস। কীরকম কোন দোষ আমরা একটু বলি। বিট্রেইং হিয়ার অর্গানাইজেশন, মানে আমার প্রতিষ্ঠানের সাথে তুই প্রতারণা করছিস। কী প্রতারণা ক্লিয়ার করে বলে না। নট রেসপেক্টিং হিজ প্যারেন্ট, আমার বাবা মায়ের সাথে বাজে বিহেভ করছিস, কী সেটাও ক্লিয়ার করে বলে না। অ্যান্ড ফেইলিং টু ফুলফিল হিজ রেসপন্সিবিলিটি, বলছে যে তোর যা দায়িত্ব ছিল, তোর যা কাজ ছিল, তুই সেটা করিস নাই। এই টাইপের অনেক অনেক অভিযোগ দোষারোপ দিতে থাকে। দ্য ইন্টারেকশন ইজ ইন্টেন্স উইথ গোল্ডবার্গ অ্যান্ড ম্যাকক্যান বম্বারিং স্ট্যানলি উইথ র্যাপিড ফায়ার কোয়েশ্চেন। মানে একের পর এক র্যাপিড ফায়ার কোয়েশ্চেন, মানে খুব দ্রুত টাইপ প্রশ্ন টাইপ করে যাচ্ছে এবং কন্ট্রাডিক্টরি টাইপ স্টেটমেন্ট দিতে থাকে। অর্থাৎ একজনে এটা এই দোষ দিচ্ছে, আরেকজন সেই দোষ দিচ্ছে, যেটা মূলত মেকিং ইট ইম্পসিবল ফর হিম টু ডিফেন্ড হিমসেলফ। মানে নিজেকে ও কোনোভাবেই ডিফেন্ড করতে পারছে না। এরকম সিচুয়েশনে আপনি মাঝে মধ্যে পড়বেন, চলাফেরা করেন, বয়স হলে দেখবেন যেরকম হুট করে কোত্থেকে সব উটকোর লোক চলে এসে, বিশেষ করে হচ্ছে গাবতলী বাস স্ট্যান্ড টাইপের জায়গা, তারপর হচ্ছে সাভারে কিছু কিছু জায়গা এরকম আছে, এরকম সিচুয়েশন তৈরি করে দেয় স্যাঁচড়া টাইপের লোকজন। ঠিক আছে। দিস সাইকোলজিক্যাল অ্যাটাক লিভস স্ট্যানলি মেন্টালি ব্রোকেন, এবং এমনভাবে মেন্টালি ওকে ব্রোক করে ফেলে যে ওই লোকটা হচ্ছে হতভম্ব হয়ে যায়। ও কী আনসার করবে, মানসিকভাবে একদম ভেঙে পড়ে যায়। ঠিক আছে। ওকে বলার কোনো কিছু বলার বা শোনার সুযোগ দেয় না। ওকে নন স্টপ দুইজন মিলে হচ্ছে বকতে থাকে, এটা সেটা দোষ দিতেই থাকে। এদিন ওই দিনকার ইভিনিং বা সন্ধ্যার ঘটনা দেখানো হয়। সন্ধ্যাবেলায় কি, এ বার্থডে পার্টি ইজ হেল্ড ফর স্ট্যানলি। বলা হচ্ছে যে স্ট্যানলির হচ্ছে বার্থডে। এই কথাটা বলে মূলত এই যে গোল্ডবার্গ এবং ম্যাকক্যানকে হচ্ছে পটানোর চেষ্টা করে বাড়ির মালিকের বউ মেঘ, যে আমাদের এখানে বার্থডে পার্টি আছে, আপনি চাইলে থাকতে পারেন। মানে যাতে বাসায় ভাড়া নেয়। ওরা তো মূলত ভাড়া নিতে আসে না, ওরা আসছে স্ট্যানলির সাথে স্ট্যানলিকে ধরে নিয়ে যেতে। তো সেই স্ট্যানলিরই বার্থডের কথা বলা হয়েছিল, কিন্তু হঠাৎ করে স্ট্যানলি গিয়ে বলে যে না, ইটস নট মাই বার্থডে, এটা আমার বার্থডে না। মানে ও হচ্ছে এখানে একটু পালানোর চেষ্টা করছে। ইভেন দো হি ইনসিস্ট ইট ইজ নট হিজ বার্থডে, মানে ও জোর দিয়েই বলে যে না, এটা আমার বার্থডে না। এটা আসলে বাস্তব কথা না মিথ্যা কথা, এটা কেউ জানি না আমরা। ঠিক আছে। দ্য পার্টি ইজ বেজায়ার অ্যান্ড খেওটিক, এবং এই বার্থডে পার্টিটাকেও খুবই অদ্ভুত, এলোমেলো, ভাঙচুর টাইপ বিষয় দেখানো। যেমন একটা অংশে হচ্ছে দেখবেন যে সবাই মিলে মারামারি গ্যাঞ্জাম লেগে গেছে, একটা গ্লাস পড়ে ভেঙে যাওয়ার শব্দ দেখানো হয়। বিভিন্ন নাটক বা গল্পে, গানের মধ্যে গ্লাস বা কাঁচের জিনিস ভাঙার শব্দ দেখানো। এই ভাঙার শব্দটার মাধ্যমে মূলত বোঝানো হয় যে আমাদের স্ট্যানলি হিরোর লাইফের কোনো একটা মূল্যবান জিনিস ভেঙে গেল, বা হচ্ছে তার মেন্টাল ব্রেকডাউন হইলো, এরকম। ঠিক আছে। গোল্ডবার্গ চাম্পস মেগ অ্যান্ড লুলু উইথ স্মুথ টক। গোল্ডবার্গের সাথে মেগের কথাবার্তা হচ্ছে, লুলুর সাথে কথাবার্তা হচ্ছে। while ম্যাককন পারফর্ম স্ট্রেঞ্জ অ্যাক্ট, যেমন ম্যাককম এখানে কি করছে, একটু অদ্ভুত কাজকাম করছে। কী কাজকাম, যেমন টিয়ারিং এ নিউজ পেপার ইন্টু স্ট্রিপস। নিউজ পেপারটাকে হচ্ছে যে কোনো এক সাইড থেকে কাটা যায়। খেয়াল করে দেখবেন যে নিউজ পেপারকে টান দিয়ে ছিঁড়লে যে কোনো দিক থেকে ছেঁড়া যায় না। তো ম্যাককম এটাকে সামহাউ মানে ছিঁড়ছে, একদম 4-5টা টুকরো করে ফেলে। স্ট্যানলি ইজ ফোর্সড টু পার্টিসিপেট বাট গ্রো ইনক্রিজিংলি ডিস্ট্রাস্ট। স্ট্যানলিকেও এখানে নিয়ে আসা হয়, তোকেও এই বার্থডে পার্টিতে থাকতে হবে, কিন্তু দেখা যায় যে ওর ডিস্ট্রেসড আছে, অর্থাৎ ওর মন ভালো নেই, বা ও এই জিনিসগুলো কোনোভাবেই পছন্দ করছে না, কারণ ও এমনিতেই মানুষ পছন্দ করে না। তারপর আবার দুইজন লোক ওকেই ডিস্টার্ব করতে আসছে। এখান থেকেই মূল ঘটনা শুরু হয়। দ্য পার্টি কালমিনেটস ইন এ গেম অফ ব্লাইন্ড ম্যানস বাপ, যেটাকে আমরা বলি হচ্ছে কি বলে লুকোচুরি খেলা, সেরকম খেলা টাইপ শুরু হয়। যেই গেমের মধ্যে পার্টির মধ্যে হুট করে এই খেলাটা শুরু হয়।
মেগই খেলাটা খেলতে বলে আর কি, মেগ। ডিউরিং হুইচ, যে খেলাটার মধ্যে হঠাৎ করে খেয়াল করেন স্ট্যানলি ট্রাইজ টু স্ট্রাঙ্গল মেগ, মেগকে কী করে স্ট্যানলি যে ধরার চেষ্টা করে, অ্যান্ড লেটার অ্যাটেম্পস টু অ্যাজাল্ট লুলু, এমনকি পরে গিয়ে লুলুকেও অ্যাজাল্ট করতে শুরু করে, লুলুর সাথে নষ্টামি শুরু করে দেয়, একটু কি বলা যায় এটাকে আর কি, জোরপূর্বক উল্টোপাল্টা করার সিদ্ধান্ত বা এরকম একটা চেষ্টা শুরু করে। দ্য লাইটস গো আউট, হুট করে কারেন্ট চলে যায়, কারেন্ট যাওয়াকে বলা হয় লাইটস গো আউট। অ্যান্ড ইন দ্য ডার্কনেস, এবং এই অন্ধকারের মধ্যে যে লাইট চলে যাওয়া, এটাও একটা কী বলে সিম্বলিক জিনিস, অর্থাৎ জীবন থেকে মনে করেন অন্ধকার হয়ে গেছে বা পৃথিবী এক মুহূর্তের জন্য আপনার কাছে মনে হচ্ছে যেন এটা অন্ধকার, কোনো মিনিং নাই। খেওয়াস, খেওয়াস বলতে বিশৃঙ্খলা বোঝানো হয়। এনসুস মানে চারদিকে অন্ধকার হয়ে যায়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। হাজার মানুষ কিন্তু নাই, মানুষ এখানে 3-4 জন তার মধ্যে। হোয়েন দ্য লাইট রিটার্ন, যখন আলো জ্বলে ওঠে, স্ট্যানলি ইজ ফাউন্ড স্ট্যান্ডিং সাইলেন্টলি, দেখা যায় চুপচাপ স্ট্যানলি দাঁড়ায় আছে, হোল্ডিং এ ব্রোকেন টয় ড্রাম, একটা খেলনা ড্রাম নিয়ে দাঁড়ায় আছে, ঠিক আছে। দ্যাট মেগ হ্যাড গিভেন টু হিম অ্যাজ এ গিফট, মেগ হচ্ছে কি করেছিল, স্ট্যানলির ওই যে বার্থডের জেনে মেগ অনলাইন থেকে বা করতে কীভাবে একটা অর্ডার টার্সেল নিয়ে আসছে। মূল কথা হচ্ছে এই পার্সেলটা বা এই গিফটটা মেগ হচ্ছে স্ট্যানলিকে দিয়েছিল, সেটা নিয়ে এসে দেয় আবার লুলু এনে দেয়, পরে জানা যায় যে এটা মেঘ হচ্ছে ওকে গিফট দিয়েছে। সেই গিফট, সেই ভাঙ্গা, এটা একটা কাইন্ড অফ ড্রাম, খেলনা ড্রাম, এই ড্রামটা নিয়ে দাঁড়িয়ে আছে। ইভেন যখন ওদের মধ্যে এই যে বার্থডে নিয়ে ঝামেলা হচ্ছিল, বার্থডে নিয়ে তো না, মানে বার্থডের দিনে সবাই মিলে ডিস্টার্ব ঝামেলা করছিল, তখন দেখা যায় যে পাগলের মতো এই লোকটা এই ড্রামটা পেয়ে ড্রাম বাজানো শুরু করে এবং লাইট চলে যায়, কারেন্ট চলে আসার পরে আমরা দেখতে পাই যে ভাঙ্গা ড্রাম নিয়ে চুপচাপ দাঁড়ায় আছে, কারণ লোকটার মন ভালো নেই, ঠিক আছে। লাস্টের অ্যাক্ট, দ্য ফাইনাল অ্যাক্ট টেক প্লেস দ্য ফলোয়িং মর্নিং মানে পরদিন সকালের ঘটনা। একইভাবে পিটি রিডস দ্য নিউজ পেপার, পিটি বলছে নিউজ পেপার পড়ছে, সিমিংলি আনওয়্যার অফ দ্য প্রিভিয়াস নাইটস ইভেন্ট, রাতে মানে আগের রাতে কী হয়েছে মনে হয় জানি ও কিছুই জানে না। লুলু কনফ্রন্টস লুলু গোল্ডবার্গের সাথে সামনাসামনি এসে কথা বলে। লুলু গোল্ডবার্গকে কী করে অভিযোগ করতে শুরু করে, অ্যাকিউজিং হিম অফ টেকিং অ্যাডভান্টেজেস অফ হার ডিউরিং দ্য পার্টি, বলছে যে পার্টির সময় আপনি সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করছেন, আমার সাথে উল্টোপাল্টা করার চেষ্টা করছেন। কিন্তু গোল্ডবার্গ তো নর্মাল লোক না, বাট গোল্ডবার্গ ডিসমিসেস হার অ্যাকিউজিশন, গোল্ডবার্গ বলে যে সব ভুয়া কথা, তুই নিজেই আমার সাথে উল্টোপাল্টা করতে আসছিলি। মেয়েটা খুবই লজ্জা পেয়ে চলে যায়। স্ট্যানলি চলে আসে, কমপ্লিটলি ব্রোকেন অ্যান্ড আনরেসপন্সিভ। এখানে ওনাকে দেখতে পাই যে সে কমপ্লিটলি ব্রোকেন মানে সে মানসিকভাবে একদম ভেঙে পড়েছে, আনরেসপন্সিভ মানে ও কোনো কথা বলছে না। হি হ্যাজ বিন স্ট্রিপড অফ হিজ ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড রিডিউস টু বি এ স্টেট অফ নিয়ার মিউটনেস, মনে হচ্ছে যেন সে সম্পূর্ণ কথা বলার চিন্তা ভাবনা করার কী বলে যোগ্যতা ক্ষমতা হারিয়ে ফেলেছে, ও সম্পূর্ণ মিউট হয়ে গেছে, মিউটনেস। গোল্ডবার্গ অ্যান্ড ম্যাকক্যান প্রিপেয়ার হিম টেক হিম অ্যাওয়ে, মানে গোল্ডবার্গ এবং ম্যাকক্যান তাকে নিয়ে যাওয়ার জন্য রেডি, একদম গাড়িটাড়িও একটা বড় নিয়ে আসছে, ডিসপাইট হিজ ইনএবিলিটি টু রেসিস্ট, ঠিক আছে। মানে এই লোকটা এখন আর হচ্ছে আটকানোর মতো যোগ্যতা, মানে ওকে একদম পাগল বানায় ফেলেছে। বিফোর লিভিং, চলে যাওয়ার আগে, ম্যাকক্যান ব্রেক্স স্ট্যানলিজ গ্লাসেস, ম্যাকক্যান কী করে স্ট্যানলির চশমাটাও নিয়ে ভেঙে দেয়, ফার্দার এমফাসাইজিং হিজ হেল্পলেসনেস, অর্থাৎ এখানে আমাদেরকে আরও দেখানো হয় যে লোকটা, ওই যে অনেক সময় দেখবেন যে একটা লোককে গণপিটুনি দিয়ে মারা হয়, দেখবেন যে যায় তাই সেই যায় আরও 2টা ঘুষি মারে, এইটাই। একে তো লোকটা হতভম্ব চুপচাপ বসে আছে, ওর চশমাটা নিয়ে আবার ভেঙে দেয় ম্যাকক্যান। পিটি ট্রাইজ টু ইন্টারভেন বাট আলটিমেটলি ডাজ নাথিং স্টপ দেম, পিটি এমনিতেই মনে করে যে খুব একটা ঝামেলা এড়ায় না, উনি একটু চেষ্টা করে, বলতে শুরু করে যে আপনি হচ্ছে এরকম করতেছেন কেন আপনারা, কিন্তু দেখা যায় ওতে কোনো কাজ হয় না, ঠিক আছে। সিম্বলাইজিং হিজ প্যাসিভিটি ইন দ্য ফেস অফ অপারেশন, এখানে মূলত বোঝানো হয় যে কিছু মানুষ থাকে যারা ঝামেলা দেখলে ওর মধ্যে খুব একটা এগোতে থাকে না, পিটি বলসের মাধ্যমে এটা দেখানো হয়। অ্যাজ গোল্ডবার্গ অ্যান্ড ম্যাকক্যান লিড স্ট্যানলি অ্যাওয়ে, মেগ রিটার্নস, ঠিক আছে। গোল্ডবার্গ কী করছে, স্ট্যানলিকে নিয়ে যাবে, এর মধ্যে মেগ চলে আসে, অবলিভিয়াস টু হোয়াট হ্যাজ হ্যাপেন, এখানে আমরা মানে মেগ অলরেডি দেখে বুঝতে পারছি যে কী ঘটনা কী ঘটছে। শি রেমিনিসেন্স অ্যাবাউট দ্য পার্টি, স্টিল কনভিন্সড ইট ওয়াজ এ সাকসেস, ও একটু চিন্তা করে যে কালকের ঘটনায় কী কী ঘটছিল মেগ আর কি, এবং ওর কাছে মনে হচ্ছিল যেন বাহ অনুষ্ঠান তো অনেক সুন্দর। রেমিনিসেন্স মানে হচ্ছে স্মরণ করা আগের ঘটনা, আমরা নিচে হচ্ছে সব শব্দার্থ দিয়ে দিছি। তো এখানে দেখা যায় যে ওকে নিয়ে চলে যায়, এরপরে কী ঘটলো না ঘটলো গল্প শেষ, এখানে হুট করে শেষ হয়ে গেল। তো এন্ডিংটার কোনো হচ্ছে ক্লিয়ার
ব্যাখ্যা নেই, যেরকমটা নর্মালি একটা অ্যাবসার্ড ড্রামা হয়ে থাকে। কিন্তু আমরা তারপরেও পসিবল কিছু কিছু সম্ভাবনা আমরা একটু দেখার চেষ্টা করব। যেমন এই নাটকটার এন্ডিংটাকে সম্পূর্ণ অ্যাম্বিগুয়াস, আনস্যাটেলিং বলা হয়। অ্যাম্বিগুয়াস মানে অস্পষ্ট, কী ঘটলো কী হইলো কিছু জানি না, কোনো সেটেলমেন্ট এখানে দেখানো হয় না। আমাদের রাইটার প্রিন্টার সেও কোনো এক্সপ্লানেশন দেয়নি বা এক্সপ্লানেশন রাখে নাই যে স্ট্যানলি ভবিষ্যতে কী হইলো, কি কোথায় নিয়ে গেল, কেন নিয়ে গেল, তারপর গোল্ডবার্গ এবং ম্যাকক্যানের উদ্দেশ্য কী ছিল, কিছুই এগুলো দেখানো হয় না। কিন্তু এখানে মূলত কী দেখানো হয়, এখানে দেখানো হয় যে একটা মানুষ হয়তোবা অদ্ভুত বা নর্মাল বা যাই হোক, হুট করে, হতে পারে সেটা রাজনৈতিক শক্তি, হতে পারে সেটা পুলিশি শক্তি, হতে পারে সেটা অন্য যে কোনো কিছু, একটা মানুষ বা একটা ঝামেলা, একটা ক্ষমতা শক্তি আপনার লাইফের মধ্যে এসে আপনার জীবনটাকে একদম তছনছ করে ফেলতে পারে। যে কোনো কিছু হতে পারে, ইভেন হতে পারে যে বিয়ে করে নিয়ে আসছেন একটা ভালো মেয়েরে, সে দেখা গেল আপনার লাইফ সম্পূর্ণ এই যে স্ট্যানলির সাথে যেরকম করছে গোল্ডবার্গ ম্যাকক্যান, সেরকম হতেই পারে। এই টাইপের বিষয়টা এখানে মূলত দেখানো হয়। মূল যেটা বোঝানো হয় সেটা হচ্ছে আনসার্টেনিটি অফ হিউম্যান লাইফ, জীবনের অনিশ্চয়তা, জীবনের অস্তিত্বহীনতা বা অস্তিত্বের মিনিংলেসনেসটাকে এখানে দেখানো হচ্ছে। এখানে আরও বেশ কিছু বিষয় আমরা চিন্তাভাবনা করতে পারি, সেগুলো নিয়েও আমরা একটু কথা বলবো। প্রথমে চলেন আমরা পুরো গল্পটার একটু থিমসগুলোকে জেনে আসি, তারপর আমরা পসিবল এক্সপ্লানেশন একটু কথা বলবো সংক্ষেপে, যেহেতু ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা একটু থিমস বা বিষয়বস্তু, অর্থাৎ এই গল্পটা কী বিষয়বস্তু নিয়ে লেখা হয়েছে। বিষয়বস্তু নিয়ে কথা বলতে গেলে প্রথমটা আসবে এক্সিস্টেনশিয়াল ফিয়ার অ্যান্ড আইসোলেশন। প্রত্যেকটা মানুষের মধ্যে এই অস্তিত্বের ভয়টা থাকে। হতে পারে যে আমি একটা সময় একাকিত্ব ভোগ করবো, একাকিত্বে চলে যাব বা একা হয়ে যাব, আমার কি ঘটবে না ঘটবে এরকম একটা ভয়, মানুষকে দেখে ভয়, চোরের ভয়, পুলিশের ভয়, দুর্নীতি নিয়ে, এই টাইপের হতে পারে। আইসোলেশন বলতে বোঝানো হয় একাকিত্বতা, মানুষের জীবনের একাকিত্বতা এবং এক্সিস্টেনশিয়াল যে ফিয়ার, প্রত্যেকটা মানুষেরই অস্তিত্বের মধ্যে একটা ভয় থাকে, সেটাকে দেখানো হচ্ছে। দুর্নীতি বা পাওয়ার অ্যান্ড অপারেশন, অত্যাচার এবং ক্ষমতা। অনেক সময় মানুষের ক্ষমতা থাকলে সেই মানুষটা যে কোনো কারণে, হতে পারে পূর্বশত্রুতা আছে বা নাই, আপনাকে হেনস্থা করতেই পারে, সেটা দেখানো হয়। অ্যাম্বিগুইটি অ্যান্ড আনসার্টেনিটি, জীবনের সব সমস্যা বা সব কিছুরই যে আপনি অর্থ কারণ খুঁজে পাবেন, হয়তো বা কারণ আছে আপনি খুঁজে পাবেন না, সেটাকে দেখানো হচ্ছে, যেটাকে বলা হচ্ছে অ্যাম্বিগুইটি অ্যান্ড আনসার্টেনিটি। ব্রেকডাউন অফ কমিউনিকেশন, এটা দেখানো হয় এরকম, আমরা অনেক সময় মনে করি অমুকের সাথে এই ঘটনা ঘটছে, কিরে ভাই ও এইটা বলতে পারে নাই, ও এইভাবে রিপ্লাই করতে পারে নাই। মূলত এখানে দেখানো হয়েছে এই নাটকের মাধ্যমে যে অনেক সময় আসলে আমরা হয়তো অনেক কিছু বলার আছে, কিন্তু বলার সুযোগ আমরা পাই না বা আমাদেরকে সুযোগ দেওয়া হয় না। সিস্টেমটাকে বা সিচুয়েশনকে এমনভাবে ম্যানিপুলেট করে যে কিছুই করার থাকে না বা কিছুই বলার থাকে না। ঠিক আছে, কনফর্মিটি অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটিটাকেও দেখানো হয় যে যখন একটা স্ট্রাগল বা একটা ঝামেলা যাই হোক না কেন, কিছু মানুষ থাকে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারে, আর কিছু মানুষ থাকে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারে না। আবার একই সাথে কিছু মানুষ দেখবেন যে লাফায় আসছে হেল্প করতে বা ঝামেলা বাড়াইতে, আর কিছু মানুষ পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। এই প্রত্যেকটা আলাদা আলাদা ব্যক্তির এই আলাদা আলাদা বিষয়টাকে এখানে দেখানো হয়েছে। এবং একই সাথে আরেকটা লাস্ট জিনিস যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিয়ার অফ দ্য আননোন, অজানা জিনিসকে মানুষ সবসময়ই ভয় পায়। ঠিক আছে, রাত 2টার সময় ঘুরতে বেরোইছেন, বিভিন্ন জায়গায় ঘুরবো, হঠাৎ করে তারপরেও দেখবেন একটা অপরিচিত রাস্তা, একটা অপরিচিত গলিতে আপনার যেতে ভয় করবে, কি আছে না আছে জানি না, একটা অপরিচিত মানুষ আপনার বাসায় আসছে থাকতে, আপনার ভয় লাগতে পারে যে সে আদৌ ডাকাত নাকি চোর না চোর, আমরা জানি না। ঠিক আছে, তো জীবনে এরকম বিভিন্ন বিষয়ে আপনার মাথায় যেন প্রশ্ন এসে ঘুরপাক খেতে থাকে, সেরকম একটা অংশে গিয়ে এই গল্পটা শেষ হয়ে যায়। আমরা সম্ভাব্য কিছু এক্সপ্লানেশন নিয়ে একটু কথা বলবো, ডিটেল আমি বলবো না, ডিটেলটা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনাদের সময় থাকলে আপনারা এটা পড়ে নেবেন। ঠিক আছে, খুবই সংক্ষেপে আমরা একটু কথা বলবো যে এই গল্পটা মূলত হচ্ছে বিভিন্ন রকম প্রশ্ন আমাদের আনঅ্যান্সার্ড রেখে চলে যায়। কি হতে পারতো এই গল্পে, বা মূল জিনিসটা কি, পুরো জীবনটাই যে আসলে একটা কনফিউশন, সেটা হচ্ছে প্রথম বিষয়। এই দুই মানুষ কোত্থেকে আসছে, আজীবনে মিস্ট্রি থেকে যাবে, এবং এই দুইটা মানুষ আপনি কখন বুঝবেন, দেখবেন যে লাইফে বাস্তবে এরকম মানুষের আগমন মাঝে মধ্যে ঘটে, এবং হুট করে আমরা মেন্টালি ব্রেকডাউন হয়ে যাই। দেখবেন যে আপনি চিন্তা ভাবনা করে গেছেন যে আজকে অমুক স্যারের সাথে কথা বলবো, তাকে আমি এই বিষয়টা বলবো, সে আমাকে ভুল বুঝছে অমুক তমুক, বলতে গিয়ে দেখবেন যে আপনি কিছুই বলতে পারেন না, সে আপনাকে এমন একটা কথা বলছে, আপনি মেন্টালি ব্রোকেন হয়ে গেছেন। ঠিক আছে, অনেক সময় সোসাইটি আমাদেরকে ফোর্স করে এই কাজটা করার জন্য, এইভাবে থাকার জন্য, এরকমভাবে আপনাকে এইভাবে চলতে হবে।
যেটা সমাজ চায়, অনেক সময় সেটা মানুষের পছন্দ থাকে না বা না থাকে না। আর এই দুইজন মানুষ, গোল্ডবার্গ এবং ম্যাকক্যানকে মূলত অজানা ক্ষমতা বা অজানা শক্তি হিসেবে দেখানো হচ্ছে। সেটা হতে পারে রাজনৈতিক পলিটিক্যাল শক্তি, অথবা মানুষের মানসিক শক্তি বা ভয়, মানে কোনো কিছুই নাই, আপনি হুদাই ভয় পান, এটাও কিন্তু একটা ক্ষমতা বা এটা একটা বাহ্যিক পাওয়ার আমরা বলতে পারি। ঠিক আছে, তো আমরা এটুকু জানলেই চলবে পিটিসকে এখানে হচ্ছে দেখানো হয়েছে যে ও একজন ক্ষমতাহীন টাইপের মানুষ। ঠিক আছে, তো আমরা আরও বেশ কিছু পয়েন্ট এখানে লিখেছি, নোটসটা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখবেন। এবারে হচ্ছে আমাদের একটু প্রশ্ন নিয়ে সংক্ষেপে কথা বলি। নর্মালি আপনি হচ্ছে একটা অ্যাবসার্ড ড্রামা কেমন থাকে, অ্যাবসার্ড ড্রামা কী বা এক্সিস্টেন্সিয়ালিজম নিয়ে আমাদের কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার্সের ভিডিও দেওয়া আছে, কারণ ওই টপিকগুলো নর্মালি একটু ভিন্নভাবে আনসার করতে হয়। তাছাড়া এই গল্পের মধ্যে থেকে, স্টোরি থেকে যে কোয়েশ্চেন্সগুলো আসবে সেগুলো কিন্তু আপনি সামারির মধ্যে থেকে কিছুটা হলেও আনসার করতে পারবেন। তবে আমার রিকমেন্ডেশন থাকবে যেই সামারিটা দেখার পরে বা পড়লেন, আপনি পড়ার পরে আমাদের কোর্সের মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখবেন, অথবা নোটগুলোকে রিডিং পড়বেন লাইন বাই লাইন, বেশ সহজ ভাষায় দেওয়া। ঠিক আছে, এটা পড়লে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও আপনাদের মতামত এই নাটকটি সম্পর্কে বা আমি যে কথাগুলো বললাম সেগুলোর সাথে আপনাদের কোনো মিল আছে কি না বা কোনো মতামত আছে কি না সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি এগুলোর সাথে লাইফের সবসময়ই সব কিছুরই মিল পাই, যেমন হুট করেই বাস্তবেই কোনো ক্ষমতা, কোনো মানুষ বা কোনো জিনিস এসে সুন্দর সাজালো গোছানো একটা জীবনকে একদম এলোমেলো করে দেয়। ঠিক আছে, আজকে ক্লাসে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।